গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ সোমবার 30শে ডিসেম্বর। আজকে যাব ইউনিভার্সিটি, একটা বিশেষ কাজ আছে। আসলে 6ই ডিসেম্বর ইউনিভার্সিটি থেকে আমাকে একটা মেল করেছিল, কিন্তু এত কাজের চাপে মেল বক্স আর খুলে দেখা হয়নি। মেল করার 10 দিন মতন পরে ইউনিভার্সিটি থেকে কল আসে। তখন জানতে পারি যে একটা খাতা আরটিআই হয়েছে। আমার 10 বছরের চাকরি জীবনে আরটিআই তো দূরের কথা, একটি খাতাও আজ পর্যন্ত রিভিউ হয়নি। স্বাভাবিকভাবেই বিষয়টা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম। তো বাড়ি ফিরে সেদিন আমার কোনো কাজ ছিল না। প্রথম কাজ ছিল খাতার ঘরে গিয়ে খাতাটি খুঁজে বার করা। এবার যা হয়, 1 বছরের পুরো খাতা দেখা হয়, তারপরে সমস্ত খাতা আমি একসাথে সাবমিট করে দিয়ে আসি। এই তারিখের খাতাগুলো এখনও ইউনিভার্সিটিতে জমা পড়েনি, তো সেই কারণে খাতাগুলো আমার কাছেই ছিল। খাতাটি আমি খুঁজে পাই, তারপরে দেখি যে না, ক্যান্ডিডেটটি 30 নম্বর পেয়েছে। ভালো করে আরও একবার চেক করি, তখন দেখি যে ওর 9 নম্বর কমে যাচ্ছে। তার কারণ 2 দাগের যে প্রশ্ন উত্তর ছিল, ও সেক্ষেত্রে 2 দাগ না দিয়ে 3 দাগই দিয়েছে, যার কারণে দাগ নম্বর ভুলের কারণে ওই 2-এর ক খ গ ঘ এই 4টে কোশ্চেনের আনসার ও লিখেছে। আমি চাইলেই তার নাম্বার নাই দিতে পারতাম, কিন্তু খাতাটি যেহেতু রিভিউ হয়নি, আরটিআই হয়েছে, সেই কারণে নাম্বারটি আমি কিছু করিনি। যেমন ছিল খাতাটি সেই অবস্থায় ইউনিভার্সিটিতে যাচ্ছি এখন জমা করতে। কল্যাণী স্টেশনে নেমে ইউনিভার্সিটির বাস থাকে ওখানে, যদি আপনি সময় মতন আসেন। তো আমি বাস পেয়ে গিয়েছিলাম, তো বাসে করে চলে এসেছি অ্যাডাম বিল্ডিংয়ে। এখানেই আছে কন্ট্রোলার সেকশন। কন্ট্রোলার সেকশনটি একটু পেছন দিকে, ওখানে যাব, গিয়ে খাতাটি প্রথমে জমা দেবো। আর একটি কথা, আরটিআই কি? আরটিআই হলো রাইট টু ইনফরমেশন। প্রত্যেকটি ক্যান্ডিডেটের যে কোনো বিষয়ে গভর্নমেন্টের কাছে তথ্য জানার কিন্তু অধিকার আছে, এটা আমাদের সংবিধানে রয়েছে। এই যে দেখছেন আমাদের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের অনেক বড়, 3 দিকে 3টি রাস্তা গেছে। ওই সোজা রাস্তাটা দিয়ে এসে ডান দিকে বাসটি বেঁকে গেছে, ওখানে ও দাঁড়িয়ে রয়েছে। আর এদিক থেকে আমি যাব, এই যে নীল বিল্ডিংটা দেখছেন সামনে, ওই রাস্তাটা ধরে সোজা গিয়ে তারপরেই পাবো কন্ট্রোলার সেকশন। চলুন যাই। এই যে দেখছেন মাটি মাটি রং আর নীলের একটা রঙের শেড দিয়ে তৈরি করা বিল্ডিং, এটি হচ্ছে কন্ট্রোলার সেকশন। আমি যাব 3 তলাতে, ওখানে খাতা জমা করব। তো জমা হয়ে গেছে, আর খাতা দেখার যে বিল, সেই বিলটিও আমি জমা করিনি, তো সেটিও আজকে জমা করে দিলাম। কেমন আছিস? ভালো ভালো, খুব ভালো আছি। কখন ফোন করেছে আর এখন আসছে? এসেছি দিয়ে। ঘুমাচ্ছিলিস নাকি? না না, ঘুমাইনি, কাজ করছিলাম। চল চল চলো। সোমদূতিকে আপনারা প্রত্যেকেই চেনেন। আরও একবার বলি, যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, ও হচ্ছে আমার জুনিয়র। আমি আর ও একই সাথে স্যারের কাছে পিএইচডি করেছি, আমাদের গুরুদেব একজনই। তো সেই অর্থে বলতে গেলে ও আমার গুরু ভাই। যাই হোক, এখন একটু আমরা চা খেয়ে নিচ্ছি, তারপরে একটু গল্প করব। দুজনেরই জমা হয়ে গেছে, আমাদের পিএইচডি কমপ্লিট। তো ও একটা স্কুলে জয়েন করেছে, রিসেন্ট যে আপার প্রাইমারির যে প্যানেল বেরিয়েছিল তাতেও জয়েন করে গেছে। ওর স্কুল ওই কাদির দিকে, কাদি থেকে 1 ঘন্টা মতন লাগে। তো ও এসেছে কল্যাণীতে একটা দরকারে। আমি জানতাম না যে ও এসেছে, তো ফোন করে জানতে পারলাম। যাই হোক, দেখা হয়ে খুব ভালোই লাগলো। এবার দুজনের কাজকর্ম করে ফিরে যাচ্ছি অটো স্ট্যান্ডে। ওখান থেকে আমি অটো নিয়ে চলে যাব কল্যাণী মেনে, আর ও চলে যাবে ওইখানে যেখানে রুমে থাকে ঘর ভাড়া সেখানে। ও কাদিতে শিফট করে গেছে, সেই জন্য জিনিসপত্র নিতেই এসেছে মূলত। এই যে সামনে দেখছেন একটা মোড়, আইটিআই। এখান থেকে নেমে আমি অটোতে বসে গেছি। আইটিআই মোড় বলে ঠিকই, কিন্তু আসলে এটি গান্ধী মোড়। দাঁড়ান, গান্ধী স্ট্যাচুটি আপনাদেরকে দেখাই। ওই যে দেখতে পেয়েছেন, গান্ধী স্ট্যাচুটি নাম ম্লান হয়ে গিয়ে আইটিআই কলেজের নামেই মোড়টির নাম হয়ে গেছে এখন আইটিআই মোড়। যাই হোক, এই যে দেখছেন ক্যাম্পাসটা, এটা হচ্ছে কল্যাণী স্টেডিয়াম। রাস্তার এই ডান দিকটাতে কল্যাণী স্টেডিয়াম, আর বাঁ দিকটাতে জেএনএম হসপিটাল। কল্যাণীর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কিছু বাড়ি খুব পছন্দের। একটি বাড়ি তো ভীষণ পছন্দের, আপনাদেরকে দেখাচ্ছি। এর আগেও একদিন আমি আপনাদেরকে দেখিয়েছি। ওই যে দেখেছেন সবুজ দিয়ে আর সাদার একটা শেড দিয়ে বানানো, হ্যাঁ এই বাড়িটি খুব ভালো লাগে। বহু পুরনো, কিন্তু আমি যখন সেই 11-12 সালে ইউনিভার্সিটিতে প্রথম আসি, তখন থেকে এই বাড়িটি কিন্তু আমি দেখেছি।
আর কল্যাণী এই 4 নম্বর প্ল্যাটফর্মের ধারে একটি আছে ফলের দোকান। যখনই আমি আসি এখান থেকে কিছু ফল কিনে নিয়ে যাই। তো দেখলাম একদম আঙুরের পেটি উনি খুলছেন, একদম টাটকা, তো একটু নেব ভাবছি। আর এই স্ট্রবেরিগুলো অনেকটা বড় বড় সাইজে, তো ওনাকে জিজ্ঞেস করলাম মিষ্টি হবে কি না, উনি বললেন যে হ্যাঁ মিষ্টি হবে। ভাবছি এক বক্স স্ট্রবেরিও নিয়ে নেব। তো স্ট্রবেরির এই প্যাকেটটা আমি গুনে দেখলাম 9টা মতন আছে, ওজন হচ্ছে 280 গ্রাম, দাম পড়লো 140 টাকা। তাহলে ওই হিসেব করলে দেখা যাচ্ছে যে 500 টাকা মতন কেজি। এই দোকানটাতে বেশ ভালো ফল পাওয়া যায়, তবে কিউই নিয়ে গেছিলাম এর আগে, ভীষণ টক ছিল। আজকেও জিজ্ঞেস করলাম, উনি বললেন একটু পাকিয়ে যদি খাওয়া যায় তাহলে ভালো লাগে। কিউইগুলো বললেন 50 টাকা পিস। নিয়েছি একটু স্ট্রবেরি আর আঙুর। এবার চলুন স্টেশনে যাই। আমি রিটার্ন টিকিট কেটেই এসেছিলাম, তবে একটু ট্রেন গেল, যদিও টাইম এখনও হয়নি, 2:30টাই আমার ট্রেন। তো ভাবছি তাও বেরিয়ে গেল কি না, তো জিজ্ঞেস করে জানতে পারলাম যে না, শান্তিপুর লোকালটা বেরিয়েছে, আমার ট্রেন এখনও আসেনি। ছাত্রদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা যখন পরীক্ষা দাও, যত ভালোই পরীক্ষা দাও না কেন, পরীক্ষার হলে শুধু যে পড়াশোনা ভালো করে গেলেই বা অনেক কিছু জানলেই এক্সাম ভালো হয় বা এক্সামে প্রচুর মার্কস পাওয়া যায় তা নয়। তার জন্য কিন্তু কিছু এক্সাম হল ওরিয়েন্টেড কিছু টিপস বা ট্রিক্স জানতে হয়। প্রথম কথা হচ্ছে খাতা প্রেজেন্টেশন। খাতাটা আমি কেমন করে প্রেজেন্ট করছি, অর্থাৎ একজন এক্সামিনার তো কোনো ক্যান্ডিডেটকে পার্সোনালি চেনে না, তার খাতাটাই তার কাছে প্রথম তাকে উপস্থাপন করে একজন ক্যান্ডিডেটকে। তো একটা খাতা যখন আমি অ্যাজ এ এক্সামিনার খুলি, যখন দেখি যে না প্রেজেন্টেশনটা বেশ সুন্দর, তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়, তখনই কিন্তু একটা পজিটিভ ভাইবস তৈরি হয়ে যায়। তারপরে হচ্ছে কোয়েশ্চেন অ্যাটেন্ড করা। যে কোয়েশ্চেনগুলো ভীষণ কমন, যদি সেই কোয়েশ্চেনগুলো বাদ দিয়েও কিছু আনকমন কোয়েশ্চেন থাকে, সেগুলো যদি জানা থাকে, তাহলে আমি বলবো সেই আনকমন কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে। কারণ একটা খাতা যখন আমরা একটা বান্ডিল দেখি, তখন মোনোটোনাসলি ওই একই প্রশ্নের উত্তর দেখতে দেখতে কিন্তু এক্সামিনার বোর হয়ে যায়। সেই জায়গাটায় স্বাদের বদল ঘটলে কিন্তু নাম্বার অটোমেটিক্যালি বাড়ে। তারপরে যদি বলি, তাহলে হচ্ছে দাগ নাম্বার অবশ্যই ঠিক করে দিতে হবে। কখনোই কিন্তু দাগ নাম্বার ভুল করা যাবে না। চাইলে এক্সামিনার কিন্তু দাগ নাম্বার ভুল হলে পুরো 0 বসাতে পারেন। এরপরে তো হ্যান্ডরাইটিং থাকেই, তবে হাতের লেখা সকলের সুন্দর না হলেও অসুবিধে নেই। লাইনগুলো যেন একটু সোজা থাকে, আর প্রত্যেকটা বর্ণ যেন সমান মাপের হয়, আর প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রত্যেকটা শব্দের দূরত্ব যেন সমান থাকে, আর দুটো লাইনের মধ্যেও যেন গ্যাপ মেনটেন ঠিকঠাক থাকে। এইটুকু যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলেই কিন্তু হাতের লেখা অনেকটাই সুন্দর হয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ হলো বাড়ি পৌঁছে গেছি, আর রাস্তাতে সৌরভ ভাইয়ের সাথেও দেখা হয়েছিল, আপনারা দেখেছেন। তো আজকে একটা ডিনারে স্পেশাল মেনু বানাবো, তার জন্য নিয়েছি আমি একটা চিকেনের ব্রেস্ট। তো চিকেনের ব্রেস্টটা যথারীতি বরফ রয়েছে, ডিফ্রস্ট হয়নি, কারণ বাড়ি এসে আমার ভুলেই গেছিলাম আমি যে ওটাকে ডিফ্রস্ট করার জন্য বার করতে হবে। তো ওটাকে ভাবছি একবারে প্রেশার কুকারে একটুখানি সিটি মেরে নেব, তাহলে ওটা ভালো করে কুক হয়ে যাবে। অযোধ্যা থেকে নিয়ে এসেছিলাম একটা ফ্রিজ ম্যাগনেট, অযোধ্যা পাহাড় লেখা, তো সেটা আপনাদেরকে শেয়ার করা হয়নি, তো ফ্রিজে লাগিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই নোটিশ করেছেন, দেখেছেন এখন। আর এদিকে সবজির মধ্যে কাটছি গাজর একটা টমেটো, আর অর্ধেকটা ক্যাপসিকাম দেব, আর একটু আদা কুচো আর একটু রসুন কুচো। যে কথা বলতে বলতে আমি রান্নার প্রসঙ্গে চলে এলাম, তা হলো ওই খাতা প্রেজেন্টেশন। তো খাতা যদি আমরা এরমভাবে একটু প্রেজেন্ট করতে পারি, আর কাটাকাটিটা যদি একটু কম করতে পারি, যদি কোথাও ভুল হয়েও যায়, যদি মাঝ বরাবর একটা দাগ দিয়ে কেটে দিই, মানে নোংরা না করি খাতাটা, তাহলেও কিন্তু খাতাটা সুন্দরভাবে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তো কোনোভাবেই ভুল করা যাবে না। বিশেষ করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেন কখনো ওভাররাইটও না হয়। আর খাতার মার্জিন সম্পর্কে যদি বলি, বাঁ দিকে আমি 3 আঙুল মতন বা 2.5 আঙুল মতন জায়গা ছাড়বো, ডান দিকে না ছাড়লেও হয়, আর ওপরে 2 আঙুল, নিচে 2 আঙুল, এইটুকু যদি একটু মেনটেন করা যায়, তাহলে কিন্তু একটা খাতা খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়। আর একটা কথা বলার, যে ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা থাকে যে প্রচুর পেজ নিলে প্রচুর মার্কস পাওয়া যায়, এটা সম্পূর্ণভাবে ভুল। যতটুকু উত্তর দরকার, তার জন্য যতটুকু পেজ দরকার ততটুকু পেজই ব্যবহার করো। একটা খাতাতে আমি প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে 8-10টা শব্দ লিখে পুরো পেজ ভরিয়ে দিলাম, খুব বড় বড় করে লিখলাম, সেই খাতাটা কিন্তু কোনোভাবেই নাম্বার ক্যারি করতে পারে না।
তার তুলনায় হাতের লেখাটাকে সুন্দর করে যতটুকু প্রয়োজন ততটুকু উত্তর লিখে যদি আমি খাতা প্রেজেন্ট করি, সে খাতা কিন্তু অনেক বেশি নাম্বার ক্যারি করে। যাই হোক, সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি আমি ওই কাচের যে বাটিটা দেখলেন, 1 বাটি আটা, তার সাথে একটা ডিম আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখবো, আর প্রয়োজন হলে সামান্য একটু জলও দেবো। খুব ভালো করে মাখার পরে এই যে একটুখানি আটকে আটকে যাচ্ছে, এবার এটাকে একটু তেল দিয়ে নেব আমি, দিয়ে তারপরে এটাকে আরও ভালো করে একটু মাখতে হবে। যত ভালো করে মাখবেন তত জিনিসটা আপনার ভালো হবে। আসলে বানাচ্ছি আমি পাস্তা। এটা যদি আপনারা না বানাতে চান, এই জায়গাটা স্কিপ করেও কিন্তু এই স্যুপটা বানানো যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ম্যাগি ইউজ করতে পারেন বা মোটা যে নুডলসগুলো হয় সেটাও ইউজ করে নিতে পারেন। এটাকে এবার ভালো করে বেলবো, পাতলা করে, যতটা পাতলা আপনারা পারবেন। তবে আমি খুব পাতলা করে বেলতে পারিনি, তার কারণ হচ্ছে স্টিকি হয়ে যাচ্ছিলো এই জায়গাটাতে, কোনোভাবেই সরছিল না। এর থেকে যদি আমি ওই রুটি বেলনার যেটা রয়েছে কাঠ, তার উপরে বেলে নিতাম ভালো হতো। কিন্তু যেহেতু ডিম দেয়া রয়েছে, আর মামুনি তো এগুলো ডিম বা এসব খায় না, আপনারা জানেন ননভেজের সাথে ওনার কোনো সম্পর্ক নেই, সেই কারণে ওটা আমি নিতে পারলাম না, আমাকে এখানেই এর ব্যবস্থা করতে হলো। তো যতটা পেরেছি আমি পাতলা করে বেলার চেষ্টা করেছি। এবার এটাকে ওই লম্বা লম্বা করে স্ট্রিপ করে কেটে নেব। আর একদম শেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই একটা কথাই বলবো যে ফাঁকিবাজি করে কোনোভাবেই কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না। পড়াশোনার ক্ষেত্রে ফাঁকিবাজি করলে দিনের শেষে নিজেকেই ফাঁকি দেওয়া হয়। এখন একটা খুব ট্রেন্ড চলছে যে একসাথে অনেকগুলো কোর্স করছে, পড়াশোনা কিছুই করছে না, তার ব্যাগ ভর্তি নম্বর চাই আর ফাইল ভর্তি তার কাছে রয়েছে প্রচুর সার্টিফিকেট, কিন্তু পেটে পেনের খোঁচা মারলে 2টি ওয়ার্ডও তার পেট থেকে বেরোবে না। এইরকম পড়াশোনা করে তো লাভ নেই। বেশিরভাগ ছাত্রদের ক্ষেত্রে এটা দেখি, তারা ঝুড়ি ঝুড়ি নাম্বার আশা করে, কিন্তু কি হবে নম্বর পেয়ে যদি আমি নিজেই কিছু না জানলাম। আর ওপেন কোর্সগুলো, নেতাজি ওপেনের গার্ড দিচ্ছি কদিন ধরে, তাতে করে বা এর আগেও দিয়েছি, তাতে করে যেটুকুনো অভিজ্ঞতা, তাতে এদের ধারণাই যে ওপেন মানেই হচ্ছে আমি চিটিং করে লিখবো, টুকলি করব, আমাকে লিখতে দিতে হবে। এই যে সব অদ্ভুত মানুষের চিন্তাভাবনা, কি করে এই শিক্ষা ব্যবস্থা যে চলছে, আমার তো মনে হচ্ছে আর সেই দিন বেশি দূরে নেই যে খুব শীঘ্রই তা মুখ থুবড়ে পড়বে। যাই হোক, এদিকে চিকেনটাকে আমি প্রেশার কুকারে সিটিতে বসিয়ে দিলাম, 3-4টে সিটি দিয়ে নেব। পুরো বরফের একটা দলা হয়ে রয়েছে। আর এদিকে তেল গরম করে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচও দিয়ে দেবেন। আমি চিকেন সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি, এখানে দিইনি। আর রসুন আর জুলিয়ান করে আদাটা দিয়ে দিয়েছি। আর সবজিগুলো দিয়ে ধিমি আঁচে আবার একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দেব। আর ওদিকে বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটেলে গরম জল। গরম জল দিলে যেটা ভালো হয়, যে স্যুপ টাইপের খাবার বেশ সুস্বাদু হয়, আর রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয়। এদিকে গরম জল আমার রেডি। এবার এটার মধ্যে একটু মিশিয়ে দেব। ওই আমি দিলাম 2 কাপ মতন গরম জল দিয়েছি, দুজন যেহেতু খাবো আমি আর উত্তম, সেই জন্য 2 কাপ মতন দিয়েছি। দাঁড়ান, এদিকে তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দিই। পুরো সিটিটা মানে দম পুরো হয়ে যাওয়ার পরে এটাকে ওপেন করলে পরে দেখবো চিকেনটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান, এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এই পর্যায়ে চিকেনটাকে আপনারা টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন বা শ্রেড করেও দিতে পারেন। তো আমি শ্রেডও করবো না, টুকরোও করবো না, এইভাবেই রেখে দেবো, কারণ খুব ভালো কুক হয়েছে। আর ওই শ্রেড করে দিলে পুরো স্যুপটা একদম কেমন সেই চাউমিনের মতন হয়ে যাবে। তো সেই কারণে আমি শ্রেড করব না, এইভাবে টুকরো টুকরোই থাক। ওদিকে আমার গাজরটাও কুক হয়ে গেছে, এবার চিকেনগুলো মিশিয়ে দিলাম। আর এই যে দেখছেন যেটা বানিয়েছিলাম আটা দিয়ে, এটাও এবার মিশিয়ে দেব। তবে আপনাদের মনে হতে পারে যে এটা একটার সাথে একটা লেগে যেতে পারে, বা কিন্তু নয়, এটা যখন আপনি দেবেন স্যুপের মধ্যে ফোটাবেন তখন কিন্তু এটা পুরো একদম খুব সুন্দর একটু শক্ত শক্ত হয়ে খুব সুন্দর আলাদা আলাদাভাবেই থাকবে, একটার সাথে একটা কোনোভাবেই লাগবে না। আর এত ঝামেলা যেতে না চাইলে ওই যে বললাম প্রথমেই, আপনারা নুডলস দিয়ে বা ম্যাগি দিয়ে বানাতে পারেন। ম্যাগি দিয়ে বানালে আরও সুস্বাদু হবে খেতে। তবে এটা হচ্ছে হেলদি অপশন, বাড়িতে যদি একটু বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালো। আর কোয়ান্টিটিতে যদি কম হয় তাহলে তো কোনো সমস্যা নেই, অনেকটা কোয়ান্টিটিতে বানাতে গেলে তখন একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, উত্তমকে দিয়ে দিলাম, দেখি কি বলে।
বেচারা শরীরটা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।